চলছে 10 বছর হলে একটা কি হবে ওটাকে কি বলবে কি 10 বছরে সবাই কি বলবে ওখান তো হোটেলে মারা গেছে রিলিজ হয়ে গেছিল আপনাদের রিলিজ হয়ে গেছিল হোটেলে নিয়ে আসছিলেন ডাক্তার বলে হ্যাঁ আপনার ডাক্তার আবার রিভিউ ট্রিটমেন্ট দিয়েছিল 7 দিন পর দেখেছিল স্টেন বসাতো এমনি সুস্থ হয়ে যাওয়ার পরে স্টেন বসাতো তার জন্য দুদিন রেস্টে থাকবে হোটেলে তারপরে স্টেনটা বসিয়ে তোর সুস্থ হয়ে বাড়ি আসবে এইটাই ছিল তেমনি তো আপনার নিয়ে আসার পর ঘন্টাখানিক 1 ঘন্টা হোটেলে আসলো শেষ হলো খবর দেখছিল যে ওই আপনার প্রেসক্রিপশন যেটা ছিল আবার টোটাল যে ফাইলটা সেই ফাইলটা আপনার আব্বার যদি পড়াশোনার মানুষ মানে যা হয় সেটা খুঁটিনাটি সব ওই আপনার ফাইলটা কাজ হয়ে আপনার দেখছিল যেভাবে যে আপনার ওই একটা দুটো পেজ উল্টেছে দেখেছে তারপরে আপনার সাডেন বিষয়টা একবারে ডাক্তার আপনার যেটা এনজিওগ্রাম যখন এনজিওগ্রাম করার পর আপনার যেটা বললো সেটা যে এটা রিং স্টেনটা পড়তে হতো তার জন্য বললো যে যেটা নিয়ে আমরা ভর্তি করেছিলাম প্রথম চেষ্টা জলটা জমেছে ডাক্তার বললো যে জলটা রিমুভ হয়ে ওষুধ ইনজেকশন করে এটা হয়ে গেল 24 ঘন্টার মধ্যে এটা রিমুভ হয়ে গেল তারপর যখন এনজিওগ্রামটা করা হলো টোটাল ফিচারটা উঠে আসলো হার্টের টোটাল ফিচার ডাক্তার আব্বার সামনেই আমাদের পরামর্শ জবজাতি সব আব্বার সামনেই হয়েছে আব্বার বিষয়টা যে হার্টের যে অপারেশনটা করা হয়েছিল সেটা ব্যাঙ্গালোরে করা হয়েছিল বই দিয়ে কি ওপেন হ্যাঁ ওপেন করা হয়েছিল 2012 মানে বাইপাস হয়েছে তারপরে আবার এনজিওগ্রাফি শুনতে হতো এনজিওগ্রাফি হয়েছে এনজিওপ্লাস্টি করতো এনজিওপ্লাস্টিটা হতো আপনার ওটা ডাক্তার যখন এনজিওগ্রামটা করা হলো তখন যেটা ডাক্তার ফিচারটা দেখতে পেলো সেটা হচ্ছে যে পা থেকে দুটো ইয়ে দিয়েছিল সিরাপটাকে করা হয়েছিল বাইপাসের টাইমে তো ডাক্তার বলে যেটা ওটা কুচকে গেছে সিরাটা তো ওটাকে ই করতে গেলে যেটা বললেন আপনি রিং লাগবে আমি আমার তো দিয়েছি হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে ডাক্তারের যেটা বক্তব্য যে এই যে ইনফেকশনটা ছিল লাংসে জলটা জমেছিল সেটা ঠিক আছে হ্যাঁ সবই পুরো স্বাভাবিক কোনো দেখে কিছু বোঝা যাবে না যে মানে ভিতরে বা কোনো গন্ডগোল আছে পুরো কথা বলতে বলতে ধরুন হোটেলে আসবে আব্বা এমনি দেখে বোঝা যেত না যে হাটের বা হাটের এরকম বাইপাস না আমি একটু মানে বেশি করে জিজ্ঞেস করছি মানে আমিও যাচ্ছি ওই চেক আপে দিতে আমারও 2012-তে বাইপাস হয়েছে তো আমাকেও 2-3 ডাক্তার বলেই দিয়েছেন যে 16তে তো আপনার ঠিক সমস্যা আমার বলতে আর কি কোনো সমস্যা হচ্ছে কখনো কখনো হচ্ছে মুখে হাত দিয়ে কথা বলতে কথা বলতে জ্বালা করে কি আপনার যেটা কোলেস্ট্রলটা ঠিক আছে আপনি কোলেস্ট্রল থাকলে ব্যথাটা করে ডাক্তার বললে একবার করিয়ে নিলেই ভালো হাঁটলে সিঁড়িতে উঠলে কষ্ট হয় আমার তো নিঃশ্বাসের আবার সিঁড়ি উঠলে হবে হ্যাঁ ওটাই আমারও তাই সিঁড়িতে উঠলে হবে বা হাঁটতে গেলে আমার ব্যথা হয় এই যে আসলেন আবার ব্যথা আসলে তো ব্যথা হয়নি হ্যাঁ কিন্তু কখনো ব্যথা হয় তখন আমি একটু জোরে নিঃশ্বাস নেওয়া ছাড়ি যে মনে হচ্ছে কোনো ব্লাড সার্কুলেশনে অবস্ট্রাকশন হচ্ছে ওটা খুলে যায় হ্যাঁ আর আবার হাঁটতে হাঁটতে একটু খুলে যায়
ঠিক হয়ে যায়। জি ওটাই বিষয়টা হচ্ছে যে আমি এখন তো 5 কিলোমিটার হাঁটতে পারি অসুবিধা না, কিন্তু ওই প্রথমটাতে আমার অসুবিধা, তারপর আর অসুবিধা হয় না। আপনার হ্যাঁ, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চালাই ভালো। ভাই ওইটাই ভুল করেছে, ব্লাড শর্ট হয়ে গেছে, ছেলেরা বলেছে চলুন ব্লাডটা দিয়ে নেন, ব্লাডটা দেয় হ্যাঁ, খাওয়া দাওয়া করলে হাত লাগে। ডাক্তার শেষ পর্যন্ত এদেরকে বকাবকি করে, তো এদের তো দোষ মানে কোনো ত্রুটি নাই, ভাই নিজের এতে ছেলেরা চাচা যদি চিকিৎসা আপনার চিকিৎসার তো ত্রুটি হয়নি, হয়েছে যে মানসিক একটা চাপ পড়ে। মানে পুরোটাঙ্গা এরকম আমরা ছোট আমি বড় একটা বোন ওই যে সামনে দাঁড়িয়ে আছে এটা আমার দু ভাই চাকরি বাকরির দিকে অত ঝোঁক প্রবণতা ছিল না বা অত হয়নি। চেষ্টাও উল্লেখ করতে হবে, কিন্তু চেষ্টাও করতে। আর আপনার এমনি 2016-তে হজ করে এসেছে, দীর্ঘদিন সমাজের কাজ করেছে, পড়ার কাজ করেছে, ক্লাবের কাজ করেছে, মানে ছোট থেকে সমাজের ব্যাপারে দেখেছি স্বচ্ছতা ছিল, লাস্ট 4 মাস আগে আমার বেরিয়েছে ওই ইয়াংয়ের একটা ব্যাপার নিয়ে, আমার এখন ব্যাপার নিয়ে নর্মাল করে মনে হচ্ছে যে আব্বা নিজেও জানে না যে আব্বা যে আমারও মনের মধ্যে এখন আসছে আল্লাহ শুক্রবার দিন যেন মৃত্যুটা হয়। তো মানে জানি না, আল্লাহ ভালো জানে কখন কার কী হবে। হ্যাঁ, তো বাকি আল্লাহ মানে বলতে আমানত ছিল, এখন আল্লাহকে জমা দিয়ে দিয়েছেন। ওনার মাগফিরাতের জন্য ছেলেরা আছে, আপনারা সব পরিবারের সকলে দোয়া করবেন। এটাই হচ্ছে এখন কাজ। এই হকটা কিন্তু উনি রেখে গেছেন যে সন্তানেরা তিনার মাগফিরাতের জন্য কবর জিয়ারত করতে হবে, পাশাপাশি যেন সদকা জারিয়া ওনার কাছে পৌঁছায়, সেটাও মানে দেখতে হবে। যারা জীবিত আছেন, এখন মা, এখন আমি আপনাদের কী বলবো, মানে বলি আর কি, আমার মা শেষ দিন, মানে শেষ দিন না, মৃত্যুর 3-4 দিন আগে পর্যন্ত আমরা দাদা হয়ে গেছি, নানা হয়ে গেছি। তো মায়ের কাছে আমরা ছেলে খোকাই আর কি। তো প্রতি শুক্রবার আমরা ভাইরা ছেলেরা সবাই একসঙ্গে নামাজ, জুম্মার নামাজ পড়ে বাড়ি ফিরতাম। মায়ের ঘরে ঢুকতাম, গিয়ে হয়তো কোনোদিন মাকে দেখেছি নামাজ পড়ছে, কমপ্লিট হয়নি, বা কোনোদিন কমপ্লিট হয়েছে। তো আমরা মায়ের কাছে সব লাইন দিয়ে বসতাম, যে মায়ের কাছে মা দু গালে চুমু খেত, কপালে চুমু খেত। তো এটা এখন খুব মানে এই করি যে মা থাকলে এই দোয়াটা পেতাম, এই আদরটা, এই ভালোবাসাটা পেতাম। তো মা যতক্ষণ আছে আমি সব ছেলে মেয়েদেরকে, বউকে বলবো ততক্ষণ তার সেবা, তার যত্ন নেওয়া, তার পাশে বসে কথা বলা, মাঝে হাদিস কোরআনের চর্চা থাকা উচিত। তাহলে আমাদের চলার পথ ঠিক থাকবে। আমরা গুনাহ হোক বা এর থেকে হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। তো এসবগুলো নিজেরা থাকবেন। আর আপনি ভাই হিসেবে বড়, আপনার প্রথম বেশি দায়িত্ব, বড় বৌমার বেশি দায়িত্ব, যে আমার আম্মা যান বা আমার শাশুড়ির যেন কখনো চোখ দিয়ে পানি না বের হয়। বাস আব্বার জন্য, মাগফিরাতের জন্য দোয়া করবেন। মনে না আসে যে কিনা আমার স্বামী নেই। কারণ মা, আমি আমার ভাইদেরকে, আমি যখন আব্বা আমার 40 বছর ইন্তেকাল করেছি, আমার ভাইদেরকে চিঠি, তখন কোথায় মোবাইল ছিল, কোথায় স্টেডি ছিল, ভাইদেরকে চিঠি লিখতাম যে মাকে এমন কিছু বলবে না যেন মা আঘাত পায়, বা মনের দিক থেকে যেন মা কখনো মনে না করে যে আমার স্বামী নেই, তো আমাকে ছেলে
আচ্ছা সবাই মানুষ সবাই ঠিক আছে, আমরাও দোয়া করবো। আসসালামু আলাইকুম। ভাই ভাবি দুটোই হাদিস কোরআন খুব চর্চা করতে। আমি পাশে বাড়ি আমার, ওই রাত্রে 9:30 10টার সময় আসতাম তো ভাই